দেখেন সূচক যদি আমরা এইভাবে লিখি, আগে সূচকটা দেখি। সূচকটা আসলে কি জিনিস? যেমন যদি আমরা এইভাবে লিখি 2 এর উপর 2 মানে কি? এটা হচ্ছে 2 গুণ 2 কত হয়? 4। 2 এর উপরে 3 মানে কি? এটা হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে এটা? 8। তাহলে 2 এর উপরে যদি 4 থাকে তাহলে কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে এটা কত হচ্ছে? 16। আচ্ছা, যদি এরকমই থাকে 3 এর উপরে যদি 2 থাকে তার মানে কি? এটা 3 গুণ 3, তাহলে কত হয়? 9। আবার 3 এর উপরে যদি 4 থাকে তাহলে আমরা কি করি? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে 3 4 বার গুণ হবে, তাহলে 3 3 এ 9, 3 9 27, এটা হচ্ছে 81। ওকে, তাহলে দেখেন এই জিনিসটাকে, এই যে যদি বলি a টু দি পাওয়ার 7, তার মানে কি কতবার গুণ হবে? 7 বার। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এই একে বলা হচ্ছে বেস বা ভিত্তি। এখানে লিখছি a টু দি পাওয়ার 7 না, একে বলা হচ্ছে বেস বা ভিত্তি, আর এই 7 কে বলা হচ্ছে পাওয়ার। যেটা পাওয়ার a টু দি পাওয়ার 7 না, এই পাওয়ার বা এটাকে বলা হচ্ছে সূচক। তাহলে a টু দি পাওয়ার 7। আচ্ছা, আমরা এটা আরেকবার দেখি। তাহলে যদি আমরা এইভাবে লিখি a টু দি পাওয়ার 7, তাহলে একে বলা হচ্ছে বেস বা ভিত্তি, আর 7 কে বলা হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে সূচকটা কি জিনিস? যার নাম সূচক, তার নাম হচ্ছে পাওয়ার, তার নাম হচ্ছে শক্তি, এবং তার নামই হচ্ছে ঘাত। ওকে, তাহলে সূচক বোঝা গেছে কিনা? তাহলে যার নাম পাওয়ার, দাদা নমস্কার। এই তো, হ্যাঁ আমি এই যে ঢাকায় আছি, ক্লাসে আছি একটা। আপনি কি ঢাকায় আছেন? আসলে ক্লাসটা শেষ করে আমি আপনাকে ফোন দিচ্ছি। আমি এটা মোহাম্মদপুরে। হ্যাঁ, ক্লাসটা শেষ করে আমি ফোন দিচ্ছি দাদা আপনাকে। ওকে, আচ্ছা দেখেন আমরা কি বলছি যে একে বলা হচ্ছে সূচক বা পাওয়ার, আর একে বলছি আমরা বেস বা ভিত্তি। আর এটা হচ্ছে বেস, বেস বা ভিত্তি। আর এটা হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে সূচকের কাজটা কি? সূচকের কাজ হচ্ছে ভিত্তিটাকে সূচক যত থাকে ততবার গুণ করে ফেলে। তাহলে 7 আছে না, তাহলে এ 7 বার গুণ হবে। যদি এটা থাকে a টু দি পাওয়ার 5, তাহলে এ 5 বার গুণ হবে। যদি এখানে থাকে p টু দি পাওয়ার 4, তাহলে p 4 বার গুণ হবে। এটাই হচ্ছে সূচকের কাজ। তাহলে সূচকের কাজ হচ্ছে কি? পাওয়ার বা সূচকের কাজ হচ্ছে ভিত্তি বা বেসটা পাওয়ার যত থাকবে বা সূচক যত থাকবে ততবার গুণ করে ফেলবে। এখন আমরা প্রথমেই বেসিক আলোচনাগুলো শেষ করবো, মানে বিশেষ করে সূত্রগুলো আমরা শেষ করবো। কিন্তু সূত্র এই যে অন্ধের মতো মুখস্থ না করে হচ্ছে বোঝার চেষ্টা করা, কারণ ম্যাথ হচ্ছে মুখস্থের সাবজেক্ট, কোনোভাবেই ম্যাথ মুখস্থের সাবজেক্ট না। তাহলে আমরা সূত্রগুলো দেখি। এক নম্বরে হচ্ছে আমরা এরকম লিখি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তাহলে গুণের সময় কি হয়? বেস একটা নিয়ে পাওয়ার, বেস যদি একই থাকে তাহলে একটা বেস নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করি, তাহলে কি করি? m প্লাস n। এন্ড প্রশ্ন হচ্ছে এই বেস একই হলে গুণের সময় একটা বেস নিয়ে যে পাওয়ার যোগ হয়, পাওয়ার কেন যোগ হয়? পাওয়ার তো বিয়োগ হতে পারতো, পাওয়ার তো গুণ হতে পারতো, বা পাওয়ার তো ভাগ হতে পারতো, কিন্তু পাওয়ার যোগ কেন হয়? ওকে, তাহলে দেখি এটা আমরা। তাহলে দেখেন আমি একটা জিনিস বলে থাকি, যে কোনো পাটিগণিত মানে বীজগাণিতীয় সমস্যা যদি আমরা পড়ি তাহলে আমরা যাবো পাটিগণিতে। পাটিগণিত বলতে জানা সংখ্যায় যাবো। তাহলে যদি কোনো অজানা সংখ্যা, এগুলো এম এ এগুলো তো সংখ্যা, এগুলো তো অজানা সংখ্যা। তাহলে যদি আমরা কোনো অজানা সংখ্যার প্রবলেমে পড়ি তাহলে আমরা জানা সংখ্যা দিয়ে সেই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। তাহলে দেখেন যদি এরকম হয়, যেমন আমরা কি করি, এক্স আর এক্স গুণ করলে কি করি? এক্স স্কোয়ার করি না, যে কি বলি বেস একই হলে একটা বেস নিয়ে পাওয়ার যোগ হয়। তাহলে এখানে কিছু 1 আসতে 1 1 যোগ করলে 2 হয়।
তাহলে যদি আমরা এরকম লিখি এক্স স্কোয়ার আর এক্স কিউব, তাহলে আমরা কি করি, একটা এক্স নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিই, 2 + 3, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 5, মানে বেস একই হলে আমরা পাওয়ার যোগ করছি। আর প্রশ্ন হচ্ছে পাওয়ার কেন যোগ হয়। দেখেন 2 এর উপরে 2, 2 এর উপরে আমরা 3 যদি লিখি তাহলে কত হয়, এটা 4 আর এটা কত হয় 8 না, 4 আসছে কত হয়, 4 আসছে তো 32, বোঝা গেছে। তাহলে এটাই দেখেন তো, যদি এইভাবে লিখি 2 এর উপরে 2, 2 এর উপরে হচ্ছে 3, তাহলে দেখেন এটাও এক্স এটাও এক্স ছিল না, একটা এক্স নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিচ্ছিলাম না, তাহলে এটাও একটু গুণ অবস্থায় আছে না। তাহলে একটা 2 নিয়ে যদি পাওয়ার আমরা যোগ করে দিই তাহলে 2 + 3, তাহলে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা 5টা 2 গুণ করলে কত হয়, এটাও কিন্তু 32 হয়। তাহলে দেখেন এই যে এভাবে করে কত আসছে, 2 × 4, এটা কত হয় 8 না, 4 আসছে 32, আবার পাওয়ার যোগ করে কত আসছে 32। তার মানে আমরা পাটিগণিতের ক্ষেত্রে বা জানার সংখ্যার ক্ষেত্রে আমরা নরমালি করতে পারি, আবার পাওয়ার যোগ করে করতে পারি। আচ্ছা পাওয়ার বিয়োগ করলে কি 32 আসতো, পাওয়ার গুণ করলে কি 32 আসতো, বা পাওয়ার ভাগ করলে কি 32 আসতো, কখন 32 আসছে, আমরা নরমালি করে 32 আসছে, পাওয়ার যোগ করলেও 32 আসছে। তার মানে কি আমরা পাটিগণিতের ক্ষেত্রে এভাবে করতে পারবো, এভাবে করতে পারবো, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এই যে যেমন 2 এর উপরে 2 থাকলে 4 হয়, কিন্তু এক্স মানে কি 2, এক্স মানে 2 হলে তো আমরা 4 লিখতাম, এক্স মানে কি 3, এক্স মানে 3 হলে তো 3 3 9 লিখতাম, কিন্তু এক্স মানে কি আমরা তো জানি না। তখন আমরা কি করবো, এই জিনিসটা কি এইভাবে করতে পারবো না, এইভাবে করতে পারবো না। তখন করতে হবে কি, এই যে এইভাবে আমাদেরকে করতে হবে। তার মানে কি আমরা পাটিগণিতের ক্ষেত্রে এভাবে, জানার সংখ্যার ক্ষেত্রে এভাবে করতে পারি, এভাবে করতে পারি, আর অজানার সংখ্যার ক্ষেত্রে কি আমাকে পাওয়ার যোগ করতেই হবে। তাহলে পাওয়ার যোগ করলেই যে বিষয়টা ঠিক থাকবে, পাওয়ার গুণ হবে না, ভাগও হবে না, বা অন্য কিছু হবে না, সেটা কিন্তু আমরা এইখান থেকে এই সিদ্ধান্তগুলো নিতে পারি। ওকে, তাহলে আমার মনে হয় বোঝা গেছে যে বেস একই হলে একটা বেসকে পাওয়ার যোগ করা যাবে। ওকে, 1 নাম্বার। এবার 2 নাম্বার দেখি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে ভাগের সময় কি হবে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে একটা বেস নিয়ে পাওয়ার m - n হবে। কারণ কেন হবে, আপনারা জানার সংখ্যা যেতে পারেন, যেমন দেখেন এরকম করতে পারেন, 2 এর উপরে 3, 2 এর উপরে 2, এটা কত হয় 8, এটা কত হয় 4 না, তাহলে 4 দুগুণ কত হয় 8, তার মানে এটা করলে কত হয় 2। ভাগ তো আমরা এই চিহ্ন দিয়ে লিখি, তেমনি 2 এর উপরে 3, 2 এর উপরে 2, ভাগ আছে না, বেসটা কি এটাও 2 এটাও 2 না, তাহলে একটা 2 নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করে দেন তো, তাহলে 3 - 2, তাহলে কত হয় 2 এর উপরে 1, 2 এর উপরে 1 মানে কি 2। তাহলে দেখেন আমরা নরমালি করে যা হয়েছে, পাওয়ার বিয়োগ করে কি তাই আসছে, নরমালি করে কি 2 আসছে না, পাওয়ার বিয়োগ করলে তো 2 আসছে। তার মানে তাহলে যদি অজানা সংখ্যা হয় তাহলে কি করবো আমরা, এই এক্স কিউব আর এক্স স্কোয়ার, তাহলে কি করবো আমরা, পাওয়ার একটা এক্স নিয়ে পাওয়ার বিয়োগ করে দেবো, 3 থেকে 2 বাদ দিলে কত 1, একই লেখা দরকার আছে, দরকার নেই। আবার অনেকে এটা 3টা এক্স লেখেন, 2টা এক্স কেটে কেটে দেন, সেটা করলে কোনো সমস্যা নেই। তাহলে যদি গুণের সময় বেস একই হলে আমরা পাওয়ারগুলো যোগ করবো, আর ভাগের সময় যদি বেস একই হয় একটা বেস নিয়ে আমরা পাওয়ারগুলো বিয়োগ করে দিব। ওকে, এবার আমরা দেখবো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়। দেখেন তো 3 নাম্বার, a টু দি পাওয়ার m তার উপরে n আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় সেই জিনিসটা এখন আমরা একটু দেখবো। দেখেন তো, আচ্ছা 2 এর উপরে যদি 3 থাকে তাহলে কত হয়, 2 × 2 × 2 না, তো 2 × 4, 4 × কত হয় 8। ওকে, এবার দেখেন তো x এর উপরে 2, তার উপরে যদি 3 হয়, তাহলে সাধারণত আমরা যেটা করি আর কি, দেখেন যে 2 এর উপরে 3 থাকলে তো 8 হয়, এখানে তো 2 এর উপরে 3 আছে, তার মানে আমরা লিখে বলবো x টু দি পাওয়ার 8। হ্যাঁ, দেখেন 2 এর উপরে 3, অনেকে বলতে পারে কিন্তু 2 এর উপর 3 থাকলে তো 8 হয়, তাহলে 2 এর উপর 3 আছে 8 হবে, কিন্তু দেখেন এটা কিন্তু কোনোভাবে 8 হবে না। কেন হবে না, ব্যাখ্যাটা আমরা বলছি। এটা আসলে কি হবে, x এর উপরে 2 তার উপরে 3 না, এটা হবে x টু দি পাওয়ার 3 × 6 হবে, এটা নরমাল গুণ হবে, এটা রাইট। আর প্রশ্ন হচ্ছে এভাবে করলে 8 হচ্ছে, আবার এইভাবে করলে 6 হচ্ছে, কেন হয়। দেখেন আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখেন x এর উপরে 2 তার উপরে 3 না, আচ্ছা 2 এর উপরে 3 মানে কি 2 3 বার গুণ, তেমনি x স্কয়ার এর উপরে 3 মানে কি x স্কয়ার কয়বার গুণ হবে, x স্কয়ার 3 বার গুণ হবে না, x স্কয়ার 3 বার গুণ হবে কিনা। তাহলে বেস যদি একই হয়, একটা বেস নিয়ে পাওয়ারগুলো কি আমরা যোগ করি না, তাহলে 2 + 2 + 2, তাহলে 2 × 4 = 2 কত হয়, তাহলে x 2 বার কি হচ্ছে 6 হচ্ছে না। তো আমরা তো এরকম জানি যে দেখেন আমরা এটা অসংখ্যবার বলেছি, যেমন 5, হ্যাঁ, আবার 5 + 5 কত হয় 10, আবার 5 + 5 10 আর 5 কত হয় 15, আবার কি করেছি 5 + 5 10 আর 5 15 আর 5 কত হয় 20 না। তখন আমরা এইভাবে না করে আমরা কি করি, যে 5 থেকে 5, 5 × 10 3 5 4 4 5 20, তাহলে কি আমরা বারবার যোগ করবো নাকি গুণ করে দিব, 4টা 5 যোগ করবো নাকি 4 × 5 করে দিব,
তাহলে 4 5 কত হয় 20, তেমনি 3টা 5 যোগ করবো নাকি 3 গুণ 5 করে দিব, তাহলে 3 5 কত হয় 15, তেমনি 2টা 5 যোগ করবো নাকি 2 গুণ 5 করে দিব, 5 গুণ 10 করে দিব। তাহলে আমরা তখন এইভাবে যোগ না করে কি করি, যে 5 থেকে 5, 5 গুণ 10, 3 5 4 5 20, তাহলে 4টা 5 যোগ করা যায় কথা, 4 গুণ 5 একই কথা না। তেমনি এই দুটা লাইন না লিখে আমরা তো জানি এক্স স্কয়ারের উপর কিউব মানে কি 3টা এক্স স্কয়ার গুণ হবে না, তাহলে একটা এক্স নিলে এই 3টা 2 যোগ হবে না, যোগ হবে কিনা, তাহলে 3টা 2 কি আমরা যোগ করব নাকি 3 গুণ 2 করে দিব, মানে 3 2 গুণ 6 করে দিব। এই জন্য এই দুটা লাইন না লিখে আমরা একেবারেই 3 2 গুণ 6 করে দিই। দেখেন, আচ্ছা আরেকটা আমি উদাহরণ যদি দিই আমরা, তাহলে কি হচ্ছে x3 এর উপরে হচ্ছে 4, তাহলে কত হবে 3 এর 4 কিন্তু 12 হয়ে যাবে এটা। দেখেন, আচ্ছা 2 এর উপর 4 মানে কি 4টা 2 গুণ না, 2 এর উপরে যদি 4 থাকে তাহলে কি হয় 1 2 3 4, এটা হয় কিনা। তেমনি x3 এর উপর 4 মানে কি 4টা x3 গুণ হবে না, এই 4টা x3 গুণ হবে কিনা, তাহলে এই যে একটা x নিয়ে পাওয়ারগুলো কি হবে যোগ হবে না, বেস একই হলে গুণের সময় একটা বেস নিয়ে পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 3 6 3 9 আর 3 কত হয় 12 না, তাহলে x টু দি পাওয়ার কি হচ্ছে 12 হচ্ছে কিনা। তাহলে এখন দেখেন তো আমরা কি আসলে এই দুটা লাইন লিখবো, আমরা তো জানি x টিপের উপর 4 মানে কি 4টা x টিপ গুণ হবে, আর একটা x নিলে 4টা 3 যোগ হবে, তাহলে 4টা 3 যোগ করবো নাকি 3 গুণ 4 করে দিব, 3 4 12। এই জন্য এই দুটা লাইন না লিখে আমরা একেবারে করছি 3 4 12। তাহলে একটু মনোযোগ চাই, যদি শুধু বেজের উপরে পাওয়ার থাকে তখন কি হবে, এই পাওয়ার যা থাকবে বেসটা ততবার গুণ হয়ে যাবে, কিন্তু এই বেজের উপরে পাওয়ার তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করব নরমাল গুণ করে দিব, এটা 2 গুণ 3 হয়ে যাবে, 3 2 গুণ 6। এটা কি বেজের উপরে পাওয়ার তার উপরে পাওয়ার না, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করব 3 4 12 করে দিব। যদি কি ব্যাখ্যা কিভাবে হয় এভাবে ব্যাখ্যা আপনারা বিস্তারিত লিখতে পারবেন, কিন্তু এই দুইটা লাইন আমরা না লিখে আমরা কি করি ডাইরেক্ট 3 গুণ 6 করে দিই, এখানে কি করি 3 4 12 করে দিই, মানে আমরা যোগ করি না, যোগ করলে সময় বেশি লাগবে, এই জন্য আমরা সময় বাঁচানোর জন্য এই কাজটা করি। ওকে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হচ্ছে, এটা a টু দি পাওয়ার m গুণ n হবে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে নরমাল গুণ হবে। ওকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা কি করব নরমাল গুণ করব। মনে হয় বিষয়টা বোঝা গেছে। ওকে, এবার দেখি এরকম যদি হয় এ বি তার উপরে এম, তার মানে এ এর উপরে এম আসছে, বি এর উপরে এম আসছে, এটা কি আসলে ঠিক? তো আমরা কি আচ্ছা সমান মানে কি এইদিকেও যে ওইদিকেও তা না, যেমন একটা সমীকরণ কখন সঠিক হয় এ পাশে 5 এই পাশেও 5, তার মানে এটা সমান সমান বলতে পারি রাইট। এ পাশে যদি 10 কেজি তাহলে কি এ পাশে 10 কেজি, তার মানে কি এটাও রাইট। যেমন এরকম যদি হয় তাহলে 3x সমান যদি 15 হয় তাহলে এ পাশে 15 মানে নিশ্চয়ই এ পাশে 15 হবে না, তাহলে x এর মান কি হবে, x এর মান কিন্তু 5 হবে, 3 5 15। যদি বিশ্বাস হয় অঙ্ক করে দেখেন x এর মান 5 বের হবে। x সমান কত লিখি আমরা 15 ভাগ 3, তাহলে x সমান কত 5 না 3 5 15, তাহলে x এর মান যদি এরকম হয় 3x সমান যদি 15 হয় তাহলে x এর মান যদি 5 বসাই দিই তাহলে 15, তাহলে কত 15 সমান 15, তার মানে এই সমীকরণটা x এর মান অবশ্যই হবে 5, কারণ সমান মানে কি এইদিকে যা ওইদিকে যা। তেমনি আসলে এই জিনিসটা কি সঠিক, অনেকে তো এরকম বলতে পারে, যেমন দেখি এবি তার উপরে স্কয়ার, অনেকে বলতে পারে টুটা সামনে চলে আসছে এবি হয়ে গেছে, এটা সঠিক। আচ্ছা এটা সঠিক নাকি এবি তার হোল স্কয়ার, এটা কি এর উপরে স্কয়ার বি এর উপরে স্কয়ার বি স্কয়ার, এটা সঠিক। আচ্ছা এটা সঠিক নাকি এটা সঠিক নাকি দুটোই সঠিক, তখন আমরা কি করব, আমরা যদি এরকম কোনো অজানা সংখ্যায় পড়ে যাই তাহলে আমরা জানার সংখ্যা নিয়ে দেখবো, যদি এদিকেও যা ওইদিকেও তা আসে তারপরে জিনিসটা ঠিক, তাহলে দেখি এর মান আমরা নিই 2, বির মান 3, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, তবে 0 আর 1 বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এর মান 3 4 5 6, বির মান 3 4 5 6 7 8, চার কিছু নিতে পারেন। তাহলে এর মান কি নিয়েছি আমরা 2, বির মান কি নিয়েছি 3 না, তাহলে এর মান 2 বির মান কি নিয়েছি 3 না, তাহলে 3 2 6, 3 2 6 6 2 12, 6 6 কত হয় 36। আচ্ছা 36 সমান কি কখনো 12 হয়, জীবনে সম্ভব না, 36 সমান 36ই হবে, 36 সমান কখনো 12, তার মানে এই জিনিসটা সঠিক না। তাহলে দেখি এটা এর মান 2 বির মান নিয়েছি 3, এর মান 2 বির মান কি 3 নিয়েছি না, তাহলে 3 2 6, এটা কি 2 2 4, 3 3 হচ্ছে 9, 6 6 কত হয় 36, আর 4 লাম কত হয় 36, এটা কি এটা রাইট কিনা দেখেন তো, এই পাশে দাও পাশে আসছে, তার মানে জিনিসটা 100% রাইট। তার মানে কি এ বি হোল স্কয়ার সমান কি এ স্কয়ার বি স্কয়ার হবে, এটা কোনোভাবেই হবে না। অনেকে বলতে পারে 2 তো সামনে চলে আসে 2 এ বি হবে, যে না এটা আমরা জানা মান ধরে দেখি যে না এটা হয় না। তাহলে এ বি এ ইনটু বি, এটার উপরে যদি এম থাকে তাহলে এ এর উপরে এম বি এর উপরে এম হবে। তাহলে কি যদি কেউ বলে যে না এটা সঠিক,
তাহলে কি আপনারা প্রমাণ দিতে পারবেন তো কোনটা সঠিক এবং কেন সঠিক? ওকে, এবার দেখি 5 নাম্বার, এ ভাগ বি তার উপরে যদি এম থাকে, তার মানে কি এটা এ এর উপরে এম, এই বি এর উপরে এম আছে। ওকে, আমরা এই 5টা জিনিস দেখলাম। এবার যদি পাওয়ার পাওয়ার একই হয় তাহলে পাওয়ার পাওয়ার ভেনিশ করবেন, আর বেস বেস একই হলে বেস বেস ভেনিশ করবেন। এখানে লিখি 6 নাম্বার, এরকম যদি হয় এ টু দি পাওয়ার এম সমান যদি হয় বি টু দি পাওয়ার এম, তাহলে এম এম ভেনিশ হয়ে এর সমান হচ্ছে বি হবে। আবার এখানে লিখি 7 নাম্বারটা, এ সমান এম আর এ সমান বি এন হয়, তাহলে এখানে কি বেস বেস একই না, তাহলে বেস বেস ভেনিশ হয়ে পাওয়ার এম সমান এম হবে। এটা আপনারা আপাতত মনে রাখেন, কারণ এটা যে সব ক্ষেত্রে হয় তা কিন্তু না। কিন্তু আপনারা জবের জন্য, সেটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যে কোনো জবের পরীক্ষায় বলেন না কেন, চাকরির পরীক্ষায় এটা হচ্ছে সবসময় ঠিক থাকবে। যদি বেস বেস একই হয়, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, বেস বেস একই হলে এই যে বেস বেস একই হলে বেস বেস ভ্যানিশ করবেন, এম সমান এর হবে, আর পাওয়ার পর একই হলে পাওয়ার পর ভ্যানিশ করে এর সমান বি লিখবেন। ঠিক আছে, এটা শুধু মনে রাখবেন। এখন আমরা পরের ব্যাপারগুলোতে যাব। দেখেন তো যদি এরকম হয় এক্স এখানে রুট আছে, তার মানে কি এক্স পাওয়ার হাফ। যদি এখানে 3 থাকে তাহলে কি হবে এক্স পাওয়ার 1/3। এখানে যদি 4 থাকে তাহলে কি হবে এক্স পাওয়ার 1/4। এক কথা এখানে যাই থাকবে না কেন পাওয়ার 1 হিসেবে চলে আসবে। যদি এরকম থাকে এক্স এখানে পি আছে তাহলে কি হবে এক্স পাওয়ার 1/p। কথা এখানে যাই থাকুক না কেন সেটা পাওয়ার 1 হিসেবে, পি আছে পাওয়ার 1/p, 4 আছে পাওয়ার 1/4, 3 আছে পাওয়ার 1/3। এখানে কিছু নাই, তার মানে এখানে 2 আছে, 2টা কিন্তু উচ্চ আছে। কিছু নাই মানে এখানে কিন্তু 2 আছে, এই জন্য 1/2 আসছে। যা থাকবে তত আসেই, আর কিছু না থাকলে এখানে অবশ্যই 2 আছে, এই জন্য 1/, আমরা 2 লিখছি। তাহলে যদি এবার এরকম হয় এক্স এটা পি আর উপরে হচ্ছে কে, তাহলে এটা কি হবে এক্স পি। পুরোটার ভিতরে তো পুরোটাই তো রুটের ভিতরে আছে, তার মানে কি পুরোটাই একটা জিনিস ধরি, পুরোটাই এক্স ধরি, তাহলে এটার উপরে কি হবে পাওয়ার 1/k। তাহলে এখানে কি হচ্ছে এক্স, এই এক্স এর উপরে পাওয়ার পি, তার উপরে পাওয়ার এটা না, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় নরমাল গুণ হয়, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে নরমাল গুণ হয়। তাহলে এটা আমরা কি করবো এক্স তার উপরে কি পি ইন্টু 1/k, তার মানে কি হবে এক্স, তাহলে কি হবে p/k। ওকে, এখন আরেকটা জিনিস আমরা দেখি, এখানে যদি এরকম হয় এক্স এটা পি উপরে আছে এম প্লাস এন, তাহলে কি হবে এটা এক্স পি তারপরে কি হবে 1/m প্লাস এন। তাহলে এখানে কি হবে এক্স পি ইন্টু এই যে এটা এক্স এর উপরে পাওয়ার পি, তার উপরে পাওয়ার 1/m প্লাস এন না, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকে নর্মাল গুণ হবে, তাহলে 1 কি হবে m প্লাস এন। তাহলে এটা সমান কি হচ্ছে এক্স টু দি পাওয়ার p/m প্লাস এন। এই জিনিসটা একটু দেখেন। তাহলে এই যে আমি আরেকবার বলছি p টু দি পাওয়ার x এটা কি পাওয়ার 1/m প্লাস n, এখানে যা থাকবে পাওয়ার 1 হিসেবে চলে আসবে। আবার কি পাওয়ারের উপর এটার উপর পাওয়ার এটা, তার উপর পাওয়ার এটা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে নরমাল গুণ হবে। তাহলে এটা কি হচ্ছে p ইন্টু এক্স টু দি পাওয়ার p ইন্টু 1/m প্লাস n, তাহলে p উপরে গেল m প্লাস n নিচে চলে আসলো, তাহলে x টু দি পাওয়ার p/m প্লাস n। বোঝা গেছে? তাহলে এই কটাতে এই 6টাতে আমরা বুঝেছি। এখানে এক কথায় এটা যাই থাকে 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, p থাকলে 1/p, k থাকলে 1/k, এক কথায় এখানে যাই থাকুক না কেন সেটা 1 হিসেবে চলে আসে। এটা আসলে কি মিন করে, এটা তারা কি বোঝায়, সেই জিনিসটা এখন আমরা ডিটেলস দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এটা আমি একটু আচ্ছা মেশালাম না, দেখেন এরপরে হচ্ছে আমরা আচ্ছা দেখার চেষ্টা করি। আচ্ছা দেখি তো, দেখেন ওরা আসলে কি মিন করে। তার আগে আমরা এই জিনিসটা দেখি। আচ্ছা রুট এস করে যে কাটা যায়, কেন কাটা যায়? যেমন √4, এটা আমরা কি লিখি রুট এস করে কাটা 2 না, √4 সমান এটা লেখা যায়, √4 সমান এটা লেখা যায়। এখন এই যে রুট এস করে যে কাটা যায়, কেন কাটা যায় সেই ব্যাপারটা হচ্ছে দেখেন। আবার যদি আমরা এইভাবে লিখি এই যে √16, তার মানে কি লিখি 4×4=16 না, রুট এস করে কাটা 4×20 কিনা, তাহলে এই যে রুট এস করে যে কাটা যায় কেন কাটা যায় সেই ব্যাপারটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে কি হচ্ছে √16, তাহলে কি হবে 16 উপরে কি হবে এটা 16 উপরে কি হবে, ডিসিমিনেটর 2 আছে তাহলে 1/,
2। আচ্ছা 4 4 16 না, 4 এর উপরে 2, 16 মানে কি 4 এর 4 স্কয়ার, তাহলে 1/2। তাহলে 4, এই 4 তো তার উপরে পাওয়ার 2, তার উপরে পাওয়ার 1/2 না, তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, নরমাল গুণ না, তাহলে এই 2 2 ক্যান্সেল, তাহলে কি হচ্ছে এটা 4। এবার এই যে বলেন তো এতগুলো লাইন কি আমরা লিখবো, না লিখে একেবারে করি কি রুট স্কয়ারে কাটা যায়। রুট স্কয়ারে কাটা যায়, কেন কাটা যায়, এই রুটের পাওয়ার হাফ আর এই স্কয়ারের 2, এই 2 আর এই 2 এ এই যে গুণ হয়ে কাটা যায়, এই জন্য আমরা বলি রুট স্কয়ারে কাটা যায়। এবার দেখেন তো যদি এরকম হয়, এটা কি আমরা এইভাবে লিখতে পারি, 16 মানে কি 4 স্কয়ার না, তাহলে এই পুরোটার উপর রুট আছে না, তাহলে পুরোটার উপরে কি হবে, পাওয়ার 1/2 হবে কিনা, এই পুরোটার উপরে পাওয়ার 1/2 হবে না, তাহলে এখানে কি হচ্ছে 4, পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, নরমাল গুণ হয় কিনা, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে কি হচ্ছে এটা 4 হচ্ছে। ঠিক আছে, তাহলে রুট স্কয়ারে যে আমরা কেটে দিই, কেন কেটে দিই, মানে রুটের পাওয়ার হাফ আর স্কয়ারের 2, এই 2 আর এই 2 কিন্তু গুণ হয়ে কাটা যায়, এই জন্য আমরা এত কিছু লাইন না লিখে একেবারে বলি রুট স্কয়ারে কাটা যায়। এবার যদি এরকম থাকে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 3 দিলাম, তাহলে কি হয় 8 1/3, এই যে 3 থাকলে 1/3, 4 থাকলে 1/4, তাহলে এখানে কি হচ্ছে 8 মানে কি 2 এর উপরে 3, তার উপরে কি আছে 1/3, তাহলে এখানে কি হচ্ছে 2 3 ইন্টু 1/3, এই যে 2 এর উপরে পাওয়ার 3, তার উপরে 1/3 না, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে নরমাল গুণ, তাহলে এই 3 3 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এটা 2। আচ্ছা তাহলে যদি এরকম থাকে, আচ্ছা এইটা আগে আমরা বোঝার চেষ্টা করি, দেখি তো। আচ্ছা 4 এর বর্গ কত হয়, 16 না, আচ্ছা 16 এর বর্গমূল কত, 4 4 16 না, তাহলে রুট স্কয়ার 4, এখানে তো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, তাহলে 16 এর বর্গমূল কত 4 না। এবার দেখেন, আচ্ছা 3 এর বর্গ কত হয় 9 না, 9 এর বর্গমূল কত হবে 3, তাহলে বর্গ কি আর বর্গমূল কি বোঝা যাচ্ছে, বর্গ কি আর বর্গমূল কি। এবার দেখেন তো, আচ্ছা 2 এর ঘন কত হয় 8 না, 8 এর ঘনমূল কি, 8 এর ঘনমূল কি 2 হবে কিনা, 8 এর ঘনমূল দেখেন তো, এই যে 8 এর ঘনমূল কি আসছে, 8 এর ঘনমূল বলতে এখানে 3 থাকলে কিন্তু ঘনমূল, 4 থাকলে কিন্তু 4 মূল। আচ্ছা যদি এরকম হয় 16 এখানে 4 আছে, তার মানে কি 16 এটা কি হবে 1/4 না, তাহলে 16 মানে কি 2 এর উপরে 4, তাহলে 1/4, তাহলে 2 এটা কত 4 ইন্টু 1/4, এই 4 4 ক্যান্সেল, কি হয় 2। তাহলে 2 এর ঘনমূল, 2 এর ঘন হচ্ছে 8, 8 এর ঘনমূল কত 2। আচ্ছা দেখেন তো, তাহলে 2 এর 2 টু দি পাওয়ার 4 হলে কত হয় 16 না, তাহলে 16 এর ফর্মূল কত হয়, এখানে যদি আমরা এই 16 এর, আচ্ছা 16 এর যদি আমরা ফর্মূল দিই তাহলে কত হবে, এটা কিন্তু 2 হবে, এই যে 16 এর ফর্মূল এখানে বের করছি, তার মানে এটা বোঝার চেষ্টা করেন, এখানে কিছু নেই মানে 2 আছে, তাহলে এই যে বর্গ বর্গমূল, তার মানে কি কোন সংখ্যা 2 বার গুণ করলে 16 হয়, এটা হচ্ছে 4, এখানে কিছু না মানে 2 আছে, 2 থাকার অর্থ কি, যে কোন সংখ্যা 2 বার গুণ করলে এই জিনিসটা হবে, তাহলে কোন সংখ্যা 2 বার গুণ করলে এই জিনিসটা হবে, আর 3 থাকার অর্থ কি কোন সংখ্যা 3 বার গুণ করলে এই জিনিসটা হবে, দেখেন 2 কিন্তু 2 3 বার গুণ করলে 8 হয়, তাহলে 4 থাকার অর্থ কি কোন সংখ্যা 4 বার গুণ করলে এই জিনিসটা হবে, তাহলে এখানে যদি 5 থাকে তার মানে কোন সংখ্যা 5 বার গুণ করলে এই জিনিসটা হবে, তাহলে এটাকে বলা হয় বর্গ, আর এটা বর্গমূল, এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে ঘনমূল, এটা হচ্ছে 4 মূল, এটা হচ্ছে 5 মূল, 6 থাকলে 6 মূল। তাহলে বর্গ কি বর্গমূল কি বোঝা গেছে তো, ঘন কি আর ঘনমূল বোঝা গেছে তো, তাহলে টু দি পাওয়ার 4 কি আর 4 মূল কি বোঝা গেছে, 5 মূল 6 মূল 7 মূল 8 মূল, এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে রুটের ব্যাপারটা কি বোঝা গেছে, এখানে কিছু মানে 2 আছে, তার মানে কি এটা হচ্ছে স্কয়ার দিলে হচ্ছে বর্গ, এটা হচ্ছে বর্গমূল, তাহলে কোন সংখ্যা 2 বার গুণ করলে 16 হবে, এখানে 3 থাকার অর্থ কি কোন সংখ্যা 3 বার গুণ করলে এই জিনিসটা হবে। আচ্ছা এখানে তো যেহেতু আমি আলাদা দিয়ে দেখিয়েছি, এখানে তো এরকম থাকতে পারতো, ধরেন যে 27, এখানে হচ্ছে 3 আছে, কারণ কোন সংখ্যা 3 বার গুণ করলে 27 হয়, তাহলে আমরা কি করি, এই যে 27 এর উপরে 27 1/3 না, তাহলে কত 3 এর উপর 3 হলে কত হয় 27 না, তাহলে 1/3, তাহলে কত হয় এটা 3, এই 3 ইন্টু 1/3, 3 3 কাটা, তার কত হয় 3, তার মানে কোন সংখ্যা 3 বার গুণ করলে 27 হয়, সেটা হচ্ছে 3। তাহলে বর্গ, তাহলে বর্গ কি বর্গমূল কি, ঘন কি ঘনমূল কি, তাহলে টু দি পাওয়ার 4 কি 4 মূল কি, তাহলে 5 মূল 6 মূল 7 মূল, মনে হয় বিষয়টা বোঝা গেছে। তাহলে এখানে পাওয়ার যাই থাকুক না কেন, এর আগের অঙ্কে দেখিয়েছি আমরা, এর আগের আলোচনাগুলোতে আমরা দেখিয়েছি, তাহলে এখানে যাই থাকুক না কেন, এখানে কিছু নাই মানে 2 আছে, 2 থাকুক 3 থাকুক 4 থাকুক p থাকুক k থাকুক, যাই থাকুক না কেন, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা যে আলোচনায় যাব তারপরে আমরা কিছু অঙ্ক দেখানো শুরু করব। এখন দেখেন যদি এরকম হয়
আমরা কি করি, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়। যেমন a টু দি পাওয়ার 0 মানে কি, আমরা লিখি 1। 7 টু দি পাওয়ার 0 মানে কি, আমরা লিখি 1। হ্যাঁ, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা আমরা 1 লিখি। আবার a প্লাস b, এর উপরে যদি 0 থাকে তাহলে কি লিখি আমরা 1। তাহলে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে আমরা কি লিখি 1। এই যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে যে আমরা 1 লিখি, 1 আসলে কেন লিখি? হ্যাঁ দেখেন, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকার অর্থই হচ্ছে ওই সংখ্যাকে আমরা ওই সংখ্যা দ্বারা ভাগ করছি। আর কোনো সংখ্যাকে যদি সেম সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে কি হয়, সেটা কিন্তু 1 হয়। যেমন দেখেন, যদি আমরা এই 5 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগের সময় বেস একই হলে একটা বেসের পাওয়ারগুলো বিয়োগ হয় না? আচ্ছা, এটা কাটালে কি হবে, 1 হবে কিনা? কারণ আমার কাছে 5টা আছে, 5 জনের মধ্যে ভাগ করে দিলে একজনের কয়টা করে পাবে, একটা করে না? এটা হলে কি হয়, 5 - 5 এটা তো হয় 0। কারণ 5টা আমার আছে, 5টা আমার ধার আছে, ধার যদি দিয়ে দিই তাহলে আর আমার কাছে নামই থাকবে না, আম সংখ্যা 0। তো দেখেন এটা কি হয়, এটা এই যে আমরা কি 1 - 1 লিখতে পারি? ভাগের সময় একটা বেস নিয়ে নিলাম, আর পাওয়ার কিছু আমরা 1 আসছে, কিছু আমরা 1 আসছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম। আর এই -1 + 1 কাটা গেলে কত হয়, 0 হয়। তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে কি, এটা লেখা যাবে। আবার এইটার সমান কি, এটা লেখা যাবে। হ্যাঁ, আবার এইটার সমান কি 1 লেখা যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 0 সমান কি লেখা যাচ্ছে, 1। আবার দেখেন, a কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে কত হয়, a কে দ্বারা ভাগ, এটা কাটা গেলে কি 1 না? তার মানে কি বেস একই হলে কি হয়, এই 1 - 1 হবে কিনা? বেস একই, একটা বেসের পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম, আর -1 + 1 কাটা এটা কি হবে, 0 না? জাস্ট উল্টা দিয়ে আমরা করলাম, বুঝছেন? আবার এটা আমরা অন্য, তাহলে যে কোনো কিছুর উপরে 0 থাকার অর্থ হচ্ছে ওই সংখ্যাকে আমরা ওই সংখ্যা দ্বারা ভাগ করছি। আর কোন সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে সেটা 1 হয়। এই জন্যই কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা 1 হয়। ঠিক আছে, তারপরেও আমরা এই জিনিসটা একটু আরেকবার দেখবো। হ্যাঁ, তাহলে a + b এর উপরে 0 মানে কি, a + b এর উপরে 0 মানে কি? তাহলে আমরা কি a + b ভাগ a + b, এই যে বেস একই না, পাওয়ার বিয়োগ হবে, পাওয়ার বিয়োগ হলে কত হয়, 1 1, এটা 0 হয়ে যায়। তাহলে এটা কাটাগেলে কি হবে, এই 1ই হবে। তার মানে কোনো কিছুর উপরে 0 থাকার অর্থ হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা। এই জন্য যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা 1 হয়। কিন্তু এখানে সাবধান, 0 এর উপরে 0 থাকলে সেটা হবে না, কারণ নিচে 0 কে 0 দ্বারা ভাগ করলে এটা ইনফিনিটি হয় বা অসংখ্যায়িত হয়। ওই আলোচনায় এখন আমরা যাচ্ছি না, ঠিক আছে? আমরা আর ওইটা আপনাদেরকে লাগবেও না। এখন দেখেন, যদি আমরা এরকম করি, এটা একটু বলি, a টু দি পাওয়ার যদি লবটা হরে যায়, লব আর হর তো আমরা বুঝি, উপরের নাম হচ্ছে লব আর নিচের নাম হচ্ছে হর। যদি লবটা হরে আসে আর হরটা যদি লবে যায় তাহলে পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়। তাহলে কি হবে, 1/a + 1 তো দেওয়ার দরকার নেই, আচ্ছা দিলাম a - তাহলে এটা কি হবে 1/a + 2। এখানে যদি হয় -3 তাহলে এটা কত হবে, 1/a + 3। তাহলে a যদি হয় -5 তাহলে এটা কি হবে, 1/a + 5। আবার যদি এরকম হয় a + 7 তাহলে কি হবে, 1/a, এটা কি -7। আবার a যদি হয় 6 তাহলে কি 1/a - 6। এক কথায় উল্টে মানে নিচে কিছু 1 আসছে না, 1 টা উপরে গেছে, ওইটা নিচে আসছে। লবটা যদি হরে যায়, হরটা যদি লবে যায়, পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন হয়, এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকলো, আর যদি কমেন্ট করে জানাবেন, আমরা পরে জানিয়ে দিব এটা কেন হয়। এইটা না হতো অন্যটা হতে পারত। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখবো, আরেকটা জিনিস আমরা দেখি। দেখেন তো, যদি এরকম হয় a ভাগ b, এখানে আছে -5, তার মানে আমরা কি লিখি, a - 5, আবার কি b এর উপরে -5। এবার যদি b টা উপরে যায় তাহলে কি -5 কি হবে, +5। এটা যদি নিচে আসে এটা কি কত হবে, -5 হবে +5। এই যে লবটা হরে নিয়ে গেলাম, হরটা লবে আনলাম, পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাস হয়। এবার b এর উপরে 5, a এর উপরে 5, তাহলে b/a, এখানে কি আমরা +5 লিখতে পারি? তাহলে দেখেছিল a/b টু দি পাওয়ার -5, আর যখন b/a হয়ে গেল তখন কি +5 হয়ে গেল। তার মানে এই লাইনগুলো লেখার দরকার নাই। যদি এরকম কখনো থাকে a/b যদি মাইনাস থাকে তাহলে b/a প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে a/b +5 তাহলে b/a -5 হয়ে যাবে। কথা উল্টে দিলে প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, দেখেন এটা তো আমরা লিখেছি, এই a যদি নিচে চলে আসে তাহলে -5 থেকে +5 হবে, আর b উপরে চলে গেল, -5 +5 হয়ে গেছে। তাহলে b এর উপরে 5, a এর উপরে 5, b/a একেবারে পুরোটার উপরে আমরা 5 দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে মোটামুটি হচ্ছে বেসিক আলোচনা। এখন আপনারা যে কোনো অঙ্ক চাইলে আপনারা করতে পারবেন। আমরা 2-3টা অঙ্ক করাবো আজকে, কিন্তু এখানে সব অঙ্ক আমরা করাবো না, জাস্ট বেসিক আলোচনাটা করছি।
ঠিক আছে, তারপর দুই একটা অঙ্ক করাই, তারপরে আমরা লগের আলোচনাটা করবো। লগের বেসিক আলোচনাগুলো শেষ করবো, বিশেষ করে সূত্রগুলো আপনারা মুখস্থ করেন। লগে কিন্তু কোনো জিনিস মুখস্থ নেই, সূচকের চেয়েও কিন্তু লগ অনেক সহজ। ঠিক আছে, আমরা এইটাকে শেষ করি, তারপর হচ্ছে লগে যাবো। আচ্ছা থাক, আমরা দেখি কয়েকটা অঙ্ক করি। যেমন এমনি নর্মাল অঙ্কগুলো তো আপনারা পারবেনই। যেমন এরকম একটা অঙ্ক আছে, এক্স কিউব, এখানে আছে 3, তার উপরে আরেকটা 3, বলছি এর মান কত। দেখেন তো ভাই, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? এক্স কিউব ধরলাম, এই জিনিসটা আছে, এইটা, এই যে এই জিনিসটা, শুধু এইটুকু। তাহলে এটা কি আমরা কি লিখতে পারি? ধরি এটা পুরোটাই এক্স, আমরা কি করি এক্স 3, এটা কি 1/3 হবে কিনা? আমরা একটু আগে সূত্র দেখে আসছি, এখানে যা থাকবে সেটা পাওয়ার 1/3 হিসেবে চলে আসে। এখানে 4 থাকলে পাওয়ার 1/4, 5 থাকলে পাওয়ার 1/5। তাহলে এটা কি হচ্ছে এক্স 3 1/3। এই যে পাওয়ারের উপর পাওয়ার থেকে নরমাল গুণ, এই 3 কাটা যাবে, তাহলে কি হবে? এক্স হবে কিনা? তাহলে এই 3 কাটা যায়, তাহলে এখানে শুধু এক্স হবে। তেমনি দেখেন, এটা আমরা কি করে ধরি? এই জিনিসটা নাই, তাহলে কি হচ্ছে? এটা x3, এই যে x3, তার উপরে কি আছে? এই 3টা কি 1/3 হয়ে গেল। এই যে এটা দেখেন, এটা এখানে কই দেখিস, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা, হ্যাঁ, তার উপরে কি আছে? এটা তার উপরে একটা কি 3 আছে কিনা? এবার এই 3 আর 3 কাটা যাবে, দেখেন এইটা যদি কাটা যায়, এই যে দেখিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এই 3 আর 3, এইটা 3 আর 1/3 গুণ হবে না, 3 3 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? এখানে শুধু এক্স থাকবে, এটা কাটা যাবে, এখানে দেখিয়ে দিয়েছি। তার উপরে কি আছে? এখানে 3, তাহলে এটা কি হবে? এক্স, এই 3 কি 1/3 হবে কিনা? এই অঙ্কের অ্যান্সার কিন্তু এটাই। বুঝতে পেরেছেন? ওকে, আবার এই অঙ্কটা যদি আমি একটু আলাদাভাবে করাই, আমরা আলাদাভাবে যদি করি, তাহলে কি হচ্ছে? x3, এটা হচ্ছে 3, তার উপরে কি আছে? 3 না? তো ধরলাম এই পুরোটাই হচ্ছে x, এই পুরোটাকে আমরা x ধরলাম। তাহলে কি হয়? এই পুরোটাকে আমরা যদি x ধরি, তাহলে এই 3টা কি পাওয়ার 1/3 হিসেবে চলে আসবে না? এটা পাওয়ার 1/3 হয়ে গেল। এবার ধরলাম এই জিনিসটা নেই, এই জিনিসটা হচ্ছে এই পাওয়ার 1/3 নেই, তাহলে এটা পুরোটাই x। এই যে জিনিসটা এবার x ধরলাম, তাহলে x কি হবে? 3, তাহলে এই 3 কি হবে? 1/3 না? এই যে এটা 3 আছে, 1/3 হলো, তার উপরে আরেকটা কি আছে? তার উপরে একটা 1/3 আছে না? এই যে 1/3 লিখলাম। এবার কি হচ্ছে? আচ্ছা, এই যে x, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তার উপর পাওয়ার কি নরমাল গুণ না? তাহলে 1/3 1/3, এই যে x এর উপরে 3, তার উপরে এটা, তার উপরে এটা, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো হচ্ছে নরমাল গুণ হয়। তাহলে এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে কি হচ্ছে? এটা x টু দি পাওয়ার কি হলো? এই যে 1/3। দেখেন তো এইভাবে কি করে কি x টু দি পাওয়ার 1/3 আসছে, এভাবে করে কি x টু দি পাওয়ার 1/3 এসছে। দেখেন, দেখলে মনে হবে কি জটিল, কিন্তু অঙ্ক আসলে অনেক সহজ, আপনারা এইভাবে করতে পারেন। এটা আমি আরেকবার বলছি, ধরেন যে এই জিনিসটা নাই, তাহলে কি করলাম? এইটা, তাহলে 3 কি x কি 1/3 চলে আসলো, এটা তো কাটা যাবে। তেমনি এটা নাই, তাহলে x কি এই 3টা কি 1/3 হয়ে গেছে, তার উপরে এই জিনিসটা ছিল, তাহলে এটা কাটা x, তার উপরে কি এই 3, তাহলে x 1/3, এটা হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটা অঙ্ক করি। একটা অঙ্ক হচ্ছে এরকম যে 3 এখানে আছে 3 গুণ 4 এখানে আছে 3, তার উপরে আছে এদিকে আরেকটা 6। এখন এটাকে এইভাবে লেখা যায় 3 1/3, 4 এটা কি 1/3, তার উপরে হচ্ছে কি 6 আছে। এটা 3 1/3, 4 1/3, তার উপরে 6। আচ্ছা দেখেন তো, এটার উপর পাওয়ার এটা, তার উপর পর এটা না? তাহলে এটার উপর পাওয়ার, তার উপর পর এটা না? তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? 1/3 এর সাথে 6 গুণ 4, এটা কি 1/3 এর সাথে 6 গুণ। এবার কি 3 দুগুণ 6 না? তাহলে কি হবে? 3 এর উপরে 2 গুণ 4, এই 3 দুগুণ 6 না? কাটাকাটি যাবে, যে 3 দুগুণ 6, তাহলে এখানে কি হবে? 2। তাহলে এটা কি হয়? 3 3 9, আর 4 4 কত হয়? 4 4 16, তাহলে 6 লং 54, 4 হাতে 5, 9 কে 9 5 14, তাহলে এটা কি হচ্ছে? 144 হবে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পেরেছেন? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 144। দেখেন এই একটা অঙ্ক আছে, এটা খুবই সহজ অঙ্ক, তারপর হচ্ছে ছেলেমেয়েরা কেন ভুল করে, ভাগ 2 টু দি পাওয়ার n - 1। তাহলে বেদ যদি একই হয়, ভাগের সময় কি হয়? পাওয়ার বিয়োগ হয় না?
তো এটা তো একদম সহজ অঙ্ক 2, তাহলে ভাগের সময় পাওয়ার কি বিয়োগ করবেন, n-1 বিয়োগ করলাম। তাহলে বেস একই না, একটা বেসে পাওয়ার, এটাও তো এটা একটু ভাগ অবস্থায় আছে না, তাহলে একটা 2 নিয়ে পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ, তাহলে এর সাথে এইটা বিয়োগ করবো না, তখন কি হচ্ছে 2n - n প্লাস 1 -n প্লাস n কাটা 2^1, তার মানে কি এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। যাই হোক, আপনার এরকম হচ্ছে অনেক অঙ্ক আছে, দেখবেন যে সূচক আসলে খুবই সহজ অধ্যায়। আমরা অঙ্কগুলো যাচ্ছি না, আমরা বেসিক আলোচনাটা শেষ করছি, এবার আমরা লগের আলোচনা শুরু করবো। অঙ্কগুলো আপনারা দেখলেই করতে পারবেন, তারপর আমরা অঙ্ক এর পরের ক্লাসে প্রত্যেকটা অঙ্কে আমরা হচ্ছে করে দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা লগের আলোচনায় যাব। লগ, দেখেন লগ শুরু করার আগে দেখেন যে এই জিনিসটা বুঝেন কিনা। আমরা লগারিদম করবো এখন। আচ্ছা, 2 এর উপরে 4 হলে কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 না কত হয়, এটা কি 16 হয় কিনা। এবার 2 এর উপরে যদি 3 থাকে তাহলে কত হয়, 2 গুণ 2 না কত হয় 8 না। আবার এই 2 এর উপরে যদি 2 থাকে তাহলে কত হয়, 2 গুণ 2 তাহলে কত হচ্ছে এটা 4 না। এবার 2 এর উপরে যদি 1 থাকে তাহলে কত হয় 2 না। এবার 2 এর উপরে যদি 0 থাকে তাহলে কি হয় 1 হয় কিনা, এটা তো আমরা বুঝি একটু আগে করে আসলাম। এই জিনিসটা যদি বুঝেন তাহলে লগের প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন, যত কঠিন অঙ্কই হোক না কেন অঙ্কগুলো বোঝা যাবে, প্র্যাকটিস করলে প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন যদি এইটুকু শুধু বুঝেন। এবার দেখেন তো, এবার দেখেন তাহলে a⁴ সমান কি হয়, a গুণ a গুণ a গুণ a। আচ্ছা, a⁴ মানে কি, a গুণ a গুণ a। আচ্ছা, এদিকে আর কিছু করা যাবে, 2 এর উপর 3 মানে কি, 3টা 2 গুণ, তাহলে 2 2 4 4 2 8, কিন্তু a মানে কি 2, a মানে 2 হলে 2 2 4 4 2 8 লিখতাম। a মানে কি 3, a মানে 3 হলে 3 3 9 3 27 লিখতাম, কিন্তু a মানে কি আমরা জানি, যেহেতু জানি না এটা কিন্তু এরকমই রাখতে হবে। এবার দেখেন তো a², তার মানে কি a গুণ a, আবার a1 তার মানে কি এটা হচ্ছে a, আর a⁴ মানে কি এটা হচ্ছে 1। এইটুক যদি আপনারা বুঝে থাকেন তাহলে আশা করছি লগে কোনো জিনিস আর মুখস্থ করতে হবে না, কোনো জিনিস কোনো সূত্র বুঝতে আর কোনো সমস্যা হবে না, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আগে আমরা লগের সূত্রগুলো লিখে ফেলি, তারপরে আমি বোঝাচ্ছি। সূত্রগুলো আমরা লিখে ফেলি, এখানে লিখি। তাহলে 1 নম্বর সূত্র কি হচ্ছে, লগ ab, এখানে যদি c থাকে তাহলে কি হয় c লগ ab, মানে পাওয়ার সামনে চলে আসে। এবার 2 নম্বর সূত্র যদি আমরা লিখি লগ a, এই বেজার মানে কি হলে 1 হয়, কেন হয় এগুলো একটা মুখস্থ করতে হবে না, আমরা এখনই বোঝার চেষ্টা করব। এবার 3 নম্বর লগ a1, এটা হয় 0, তার মানে কি লগের বেজ যাই থাক না কেন লগ 1 এর মান হয় 0। তাহলে আগে এই 3টা সূত্র দেখি, কারণ আর জায়গা নেই। আচ্ছা, 4 নম্বর কি লেখা যাবে, লগ ab, এর সমান কি হয়, এটা হচ্ছে লগ b আর হচ্ছে লগ a। এবার 5 নাম্বার দেখি একটা, লগ ab, যদি লগটা হরে যায় হরটা লবে আসে তাহলে 1 বাই, এটা হবে লগ, এইখানে হবে b আর এখানে হবে a, মানে এক কথায় বেসটা মানে যাবে, মানটা বেজে চলে আসবে। আমরা এখন দেখার চেষ্টা করবো ওটা 5টা না 6, মাত্র আমরা 8টা সূত্র দেখবো। এই 8টা সূত্র যদি একটা মুখস্থ করতে না হয়, এখানে আছে 5টা আর 3টা আমরা পরে লিখবো আর কি, এখানে জায়গা নেই। তাহলে দেখেন তো ভাই, আচ্ছা বলেন তো আমরা এটার অর্থ, আচ্ছা লগটা আমরা কেন করছি, লগ আসলে কেন করি, লগ করা মানে কিন্তু একটা বড় সংখ্যাকে ছোট করে লেখা। লগ মানে একটা অনেক বড় বড় সংখ্যাকে ছোট আকারে লেখার নাম হচ্ছে লগ। দেখেন আমরা বলি না 6 মাত্রার ভূমিকম্প হয়েছে, তার মানে কিন্তু 10 লক্ষ মাত্রার ভূমিকম্প হয়েছে, 10 লক্ষ সংখ্যাটাকে আমরা 6 দ্বারা লিখছি। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। তা লগ মানে হচ্ছে একটা বড় সংখ্যাকে ছোট করে লেখা। তাহলে আমরা এখানে 8 এর লগারিদম করছি যার ভিত্তি 2, এটাকে পড়া হয় 8 এর 2 ভিত্তিক লগারিদম। আচ্ছা এখন বলেন তো, এটা বলেন তো, এই যে 2 এর পাওয়ার 3 হলে কত হয় 8 না, তাহলে 8 হতে গেলে 2 এর পাওয়ার কি হতে হয় 3 না। তাহলে এটার অর্থ হচ্ছে 2 এর পাওয়ার কত হলে 8 হয়, 2 এর পাওয়ার কত হলে 8 হয় 3 না, এই অঙ্কের অ্যান্সার হবে 3। এই জিনিসটা যদি বুঝেন তাহলে লগের সমস্ত অঙ্ক করতে পারবেন। তাহলে আরেকবার বলেন তো, 2 এর পাওয়ার কত হলে 16 হয়,
তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আরেকবার বলেন তো 3 এর পাওয়ার কত হলে 9 হয়? এর অর্থ কি 3 এর পাওয়ার কত হলে 9 হয়? 3 এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত হয়? 9 না? তাহলে 3 এর পাওয়ার কত হলে 9 হয়? এই অঙ্কের অ্যান্সার হবে কিন্তু 2। এটাই হচ্ছে লগের মেইন জিনিস। তাহলে একটা জিনিস মনে রাখতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি যে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3। জাস্ট এই জিনিসটা মনে রাখলে লগের সমস্ত অঙ্ক, সমস্ত সূত্র, সমস্ত কিছু বোঝা যাবে। ওকে, এবার দেখি আমরা, তাহলে আরেকবার বলেন তো 2 এর পাওয়ার কত হলে 4 হয়? 2। তাহলে 2 এর পাওয়ার কত হলে 2 হয়? দেখে দেখেই বলেন, সমস্যা নেই। হ্যাঁ, 2 এর পাওয়ার কত হলে 2 হয়? 1 না? দেখেই বলেন, সমস্যা নেই। যেমন 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4। আচ্ছা দেখেন একবার, তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3। তাহলে 2 এর পাওয়ার কত হলে 4 হয়? 2 এর পাওয়ার কত হলে 4 হবে? 2। তেমনি 2 এর পাওয়ার কত হলে 1 হয়? 2 এর পাওয়ার কত হলে 1 হবে? সরি, 2 এর পাওয়ার কত হলে 2 হবে? 2 এর পাওয়ার কত হলে 2 হবে? 1 না? এবার বলেন তো এর পাওয়ার কত হলে এ হবে? এর পাওয়ার কত হলে এ হয়? 1 না? তাহলে আরেকবার বলেন তো 7 এর পাওয়ার কত হলে 7 হবে? 1 না? তাহলে বেজ আর মান একই হলে কি হবে? বেজ আর মান একই হলে কি হবে? বেজ আর মান একই হলে কি হবে? 1 হবে কিনা? তাহলে কি এই সূত্র মুখস্থ করতে হবে? এটা হচ্ছে এর পাওয়ার কত হলে হয়, তাহলে এর পাওয়ার যদি 1 হয় তাহলে এ হয় কিনা? তাহলে বেজ আর মান একই হলে কি হবে? 1। এটা তো মুখস্থ করার দরকার নেই। তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা যে 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4। 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3। 2 এর পাওয়ার কত হলে 4 হয়? 2। 2 এর পাওয়ার কত হলে 2 হবে? 1। তেমনি এর পাওয়ার কত হলে এ হবে? 1। তেমনি 7 এর পাওয়ার কত হলে 7 হবে? 1। তাহলে 7 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 7 হয় না? এটাই হচ্ছিল। এবার বলেন তো, এবার একবার বলেন, আচ্ছা 2 এর পাওয়ার কত হলে 1 হয়? 2 এর পাওয়ার 1 হতে গেলে 2 এর পাওয়ার কি হতে হয়? 0 না? তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে? 0। তাহলে আবার বলেন এই এর পাওয়ার কত হলে 1 হয়? এর পাওয়ার কত হলে 1 হবে? এর পাওয়ার 0 হলে 1 হবে। এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়। তেমনি আচ্ছা 5 এর পাওয়ার কত হলে 1 হবে? 5 এর পাওয়ার 0 হলে, কারণ যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। তাহলে লগ 1 এর মান, বেস যাই থাকুক না কেন লগ 1 এর মান কি হবে? বেস যাই থাকুক না কেন লগ 1 এর মান কি হবে? লগ 1 এর মান কি হবে? তাহলে এই লগ 1 এর মান হচ্ছে 0 হবে। এটা কি মুখস্থ করতে হবে? তাহলে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার সূত্র কি মুখস্থ করতে হবে? কি মনে হয়, বোঝা যাচ্ছে কিনা? ওকে, এবার এই পাওয়ার যে সামনে চলে আসে কেন আসে সেই জিনিসটা আমরা দেখব। পাওয়ার যে সামনে চলে আসছে এটা কেন সামনে চলে আসে সেই জিনিসটা আমরা এবার দেখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এটা বিষয় না, দেখেন তো ভাই, আচ্ছা দেখি আচ্ছা অঙ্ক এরকম আসছে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? তাহলে এখন এই অঙ্কের অ্যান্সার তো 3। কিন্তু অবশ্যই আমাদের পড়ে দেখাতে হবে। পড়ে দেখানোর সময় আমরা কি করব? দেখেন, লগের অঙ্ক করার সময় এটা মাথায় রাখবেন, বেস আর মানটা সবসময় একই করবেন। বেস কি আছে 2 না? তাহলে মানটা হচ্ছে 2 বানাবে। বেস 2 না, মানটাকে আমরা 2 বানাবো। তাহলে এটা কি করবো আমরা? তাহলে 8 কে 2 বানিয়ে দিলে কি করতে হয়? 2 টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ার সামনে নিয়ে আসেন। তাহলে 3 ইন্টু কি হচ্ছে? লগ 2 আর 2। আচ্ছা এই 3 ইন্টু এই পুরোটার মান কত? 2 এর পাওয়ার কত হলে 2 হয়? এটা কি 1 না? এই যে এখানে দেখা যায় বেজার মান এখানে কি হয়? 1। একটু আগে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে 2 এর পাওয়ার কত হলে 2 হয়? এই পুরোটার সমান কি 1 হবে? তার মানে 3 ইন্টু 1 মানে কি 3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? অ্যান্সার কি 3 না? তাহলে এই পাওয়ার যদি সামনে নিয়ে না আসতাম তাহলে কি অ্যান্সার বের করতে পারতাম? আবার দেখেন আরেকটা অঙ্ক দেখি, যদি অঙ্ক এরকমও হয় 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4 না? তো অঙ্ক করার সময় আমরা কি করবো?
তাহলে লগ বেস কি আছে 2 না, তাহলে মানটা কত বানাইতে হবে, তাহলে 16 মানে কি 2 এর পর 4 আমরা জানি। আর যদি না জানতেন তখন কি করতেন, 16 কে এইভাবে ভাঙাইতেন, তাহলে 2 8 2 16, আবার 2 4 2 8, আবার 2 2 2 4, তাহলে কত 1 2 3 4, তাই 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এবার কি হয় 4 সামনে চলে আসলো, এখানে কি থাকলো লগ 2 আর 2, তাহলে 4 এই পুরোটার মান কত 1 না, তার মানে কি 4। এই যে বেজার মানে এখানে সেটা 1 হয়, এটা কিন্তু আমি আর দেখাবো না কারণ এটা আমরা ডিটেইলস দেখে আসছি। তাহলে কি পাওয়ার কি সামনে চলে আসবে। আচ্ছা আরো আমরা দেখি আরেকটা অঙ্ক, একটা দুইটা অঙ্ক আমরা দেখি আরো। তাহলে দেখেন তো যদি এরকম হয় লগ 3 81, হ্যাঁ তাহলে বেস কেসে 3 এর মান কত, তাহলে মানটাকে 3 বানাইতে হবে। লগ 3 81 মানে কি 3 এর উপরে কিন্তু 4, 3 এর উপরে 4 হলে হ্যাঁ 81 হয়, তাহলে কত হয় 4 সামনে চলে আসলো লগ 3 3, তাহলে কি 4 আর এই পুরোটা বেজার মানে এখানে কত হয় 1 না, তার মানে কত হয় 4 কে 4। তাহলে পাওয়ার সামনে নিয়ে না আসলে তো আমরা অঙ্ক করতেই পারবো না। তাহলে এই যে লগের পাওয়ার যে সামনে আসবে এটা বোঝা গেছে কিনা, তাহলে এই সূত্র বোঝা গেছে। তাহলে 1 2 3 এই তিনটা সূত্র হচ্ছে আমরা বুঝতে পারলাম, মুখস্থ যেন করতে না হয়। এবার 4 আর 5 এর যে কোনো একটা করাবো, 4 নম্বরটা আমরা করাবো। হ্যাঁ 4 আর 5 নম্বর অঙ্কের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তাহলে 4 নম্বরটা আমরা দেখি। আচ্ছা বলেন তো, আচ্ছা বলেন 2 এর পর কত 8 হয় 3 না। আচ্ছা অঙ্ক যদি এরকম আসে লগ 8 এর মান কত, কত হবে এটার মান, লগ 8 এর মান কত, লগ 8 এর মান কত, অনেকে বলবেন 3 না, এটা 3 হবে না, বেস ছাড়া কখনোই লগের অঙ্ক হবে না, বেস ছাড়া কখনোই লগের অঙ্ক হবে না। যদি এখানে 2 থাকে তখন এবার অ্যান্সার কত, এবার অ্যান্সার হবে 3। তিনি বলেন তো লগ 10 এর মান কত, বলবেন যে বেস তো নাই তার মানে জানি না, কিন্তু দেখেন বেস কিছু নাই মানে কিন্তু 10 আছে, বেস কিছু নাই মানে কিন্তু 10 আছে, লগের বেস কিছু নেই মানে 10 আছে, যা থাকবে তো আছেই। যখন দেখবেন যে বেস কিছু দেয়া নাই তাহলে কোন অঙ্ক হয় বেস কিছু দেয়া নেই মানে 10 আছে, তাহলে 10 এর পাওয়ার কত হলে 10 হয় 1 না, বেজার মানে কিন্তু 1 হয়। তাহলে লগের বেস কিছু নাই মানে কি 10 আছে, লগ 10 এর মান কত হবে 1। কেন, কারণ বেস কিছু নাই মানে তো 10 আছে, বেস কিছু নাই মানে 10 আছে, যা দেয়া থাকবে তো দেয়া থাকবেই, কিছু দেয়া নেই মানে 10 দেয়া আছে। ওকে, লগ 10 এর মান কত হবে 1। যেমন এইখানেই যদি এরকমই হইতো লগ 8 কিছু না মানে কিন্তু 10 আছে, কিন্তু এই হিসাবটা এত সূক্ষ্ম হবে সেই হিসাব ক্যালকুলেটর ছাড়া, সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব না, এই জন্য আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, কিন্তু বেসিক জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে লগ 10 এর মান কত, লগ 10 এর মান হচ্ছে 1। কেন, কারণ বেস কিছু নাই মানে এখানে 10 আছে, আর বেজার মানে হলো 1 হয়, লগ 10 এর মান 1, এটা একটু মাথায় রাখেন। এবার দেখেন তো যদি অঙ্ক এরকম আসে লগ 10 100, তাহলে 10 এর পাওয়ার কত হলে 100 হয়, এটার অর্থ কি 10 এর পাওয়ার কত হলে 100 হয়, যেমন আমরা এরকম করছিলাম। 2 এর পাওয়ার কত হলে 8 হয়, এটার আছে 3 না, তেমনি 10 এর পাওয়ার কত হলে 100 হয়, দেখেন 10 এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত হয় 10 গুণ 10, 10 10 কত হয় 100 না, 10 এর পাওয়ার কত হলে 100 হয় 2 না, তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে 2, এটাই হবে অ্যান্সার। বড় জোর আপনি কি করতে পারেন লগ 10 100 না, তাহলে বেজার মানে কি করতে পারেন, তাহলে কি করতে পারেন লগ 10 100 মানে কি 10 এর স্কয়ার, এই পাওয়ার সামনে চলে আসলো, তাহলে কি হচ্ছে লগ 10, এখানে হচ্ছে 10, তাহলে কত হচ্ছে এই বেজার মানে এখানে কি হয় 1, 2 into 1 তার মানে কি 2। আপনি এইভাবে অঙ্ক করতে পারেন, বড় জোর এইভাবে করতে পারেন, কিন্তু কেউ বলছে আমার হাতে অঢেল সময় আছে, তখন সে কিভাবে করবে অঙ্ক, সে বলছে আমার হাতে তো অঢেল সময় আছে, দেখি আমি এইভাবে করি লগ 10 100 না, এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে যাচ্ছে, তাহলে এখানে কি বি যাবে, এখানে কি এ না, দেখেন সেইভাবে লিখছে। তাহলে এটা আমি আরেকবার লিখি, যদি এরকম হয় লগ পি কে, তাহলে 4 নম্বর সূত্রটা লক্ষ্য করেন, তাহলে এটা কি হচ্ছে লগ কে লগ পি না, লগ কে লগ পি, তেমনি সেইখানে কি করবে
এইখানে করবো, আচ্ছা লগ 100, আর এখানে নিচে কি হবে লগ 10। 4 নম্বর সূত্রটার দিকে লক্ষ্য করেন। এবার তাহলে এখানে লগ 10 এর মান কি 1, 1 তো নিচে লেখার দরকার নেই, আচ্ছা লিখলাম একবার। এখানে কি হচ্ছে লগ, তাহলে 100 মান কি 10 স্কয়ার, আর লগ 10 এর মান কত 1, তাহলে 1 তো নিচে লেখার দরকার নেই, 2 সামনে চলে আসবে। তাহলে এখানে কি হইলো লগ 10, 2 সামনে চলে আসছে। তাহলে 2 লগ 10 এর মান কত 1, কারণ বেস কেসের মধ্যে 10 আছে, তাহলে 2 × 1 তার মানে কি 2। আচ্ছা এইভাবে করে কত আসছে 2 না, এইভাবে করে কত আসছিল 2, আবার এইভাবে যদি কেউ করেন তারপরে কত আসছে 2। তাহলে এবার বলেন আপনি কি এইভাবে অঙ্কটা করবেন নাকি এইভাবে করবেন? নিশ্চয়ই এইভাবে করবেন, কিন্তু এইভাবে যদি কেউ করতে যায় তাহলে কি কোনো সমস্যা আছে? তার মানে এটা যে লগ বি এবং লগ এ লেখা যাবে এই জিনিসটা বোঝা গেছে কিনা। এই জন্য এইটা যে লেখা যায় এই সূত্র যে হয় সেটার জন্য আপনারা এটা একবার ভালো করে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা মুখস্থ করলেও জিনিসটা যে বুঝেন আসলে যেটা লেখা যায় সেই প্রমাণটাও কিন্তু আপনি পাবেন। ওকে, 4-5 গেল। এবার আমরা 3টা সূত্র করবো, সেটা হচ্ছে আমরা একটু নিচে আসি। এবার দেখেন, এবার 6 নম্বর সূত্র দেখেন। 6 নম্বর সূত্র বলছে লগ এ এম এন, গুণ থাকলে কি হয় যোগ হয়ে যাবে, লগ এ এম যোগ, আচ্ছা এটা একটু কমাই দিই, ছয় নাম্বার দেখি লগ এ এম গুণ এন, তাহলে কি হবে এটা লগ এ এম যোগ লগ এ এন, কিন্তু যোগ, হ্যাঁ যোগ লগ এন। 6-7 নাম্বার ভাগ থাকে লগ এ এম ভাগ এন, এটা হবে লগ এ এম মাইনাস লগ এ এন। 5-6-7 এবং 8 নম্বর শুধু একেবারে লিখে দিই, যেরকম থাকে লগ এ এন সমান যদি জেড হয় তাহলে কি হবে এন সমান এ, আর এখানে হয়ে যাবে জেড, ঠিক আছে? এটা আমি বোঝাচ্ছি একটু পরে। তাহলে আগে আমরা দেখি এই 5 আর 6 আর 7, 6 আর 7 এর মধ্যে যে কোনো একটা আমরা করবো। দেখেন এই 6 আর 7 এর মধ্যে আমরা এই 6 নম্বর সূত্রটাকে দেখি। আচ্ছা দেখেন তো ভাই, যদি অঙ্ক এরকম আসে লগ এ টু দি পাওয়ার 5, লগ এ টু দি পাওয়ার 5, তাহলে 5 সামনে চলে আসবে না? 5 সামনে চলে আসে, এটা কি হবে এ আর এ, আর বেজার মানে কিন্তু 1 হয়, তাহলে 5 × 1 তার মানে কি 5। এই জিনিসটা কিন্তু এরপরে আর আমি লিখবো না, এই 5 তো সামনে চলে আসছে, এটা তো হবে 1, তাহলে 5 থেকে 5 একেবারে কিন্তু আমি এটা এইভাবে না লিখে একেবারে কিন্তু 5 লিখে দিব। 5 সামনে চলে আসছে তো 1, 5। ওকে, এখন দেখেন তো এটাই কেউ এইভাবে করতে যদি চায়। আচ্ছা এ টু দি পাওয়ার 5 মানে কি? এ লেখা যায় এ স্কয়ার এ কিউব লেখা যায়, আবার এ টু দি পাওয়ার 5 মানে কি এ ইনটু এ টু দি পাওয়ার 4 লেখা যায়, আবার এ টু দি পাওয়ার 5 মানে কি এ টু দি পাওয়ার 7 ইনটু এ টু দি পাওয়ার -2 লেখা যায়। এরকম অসংখ্য কিছু লেখা যায় কিনা, অসংখ্য কিছু লেখা যায় কিনা? তাহলে দেখেন তো লগ এ তাহলে এ টু দি পাওয়ার 5, এটা কি কেউ লিখতে পারে? এ টু দি পাওয়ার 5 মানে কি এ টু দি পাওয়ার 5 মানে কি এ স্কয়ার গুণ এ কিউব লেখা যায়। এই এ টু দি পাওয়ার 5 মানে কি এ স্কয়ার গুণ এ কিউব লেখা যায় কিনা? এবার গুণ থাকলে কি হয়, এই 6 নম্বর সূত্রটার দিকে লক্ষ্য করেন, গুণ থাকলে যোগ হয় না? আমরা কি করি লগ এ, এটা কি করবো আমরা এ স্কয়ার যোগ লগ এ কিউব লেখা যায় কিনা, যে গুণ আছে আমরা যোগ করে দিলাম। তারপরে এবার কি এই 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসলো, আর বেজার মানে হলে কি হয় সেটা 1, এটা লিখলাম না। এবার কি এখানে এই 3 সামনে চলে আসলো, আর এই পুরোটার মান কি হবে 1 হবে, তাহলে 3 2 কত হয় 5, এটার অ্যান্সার 5 কিনা? আচ্ছা এইভাবে অঙ্কটা করে অ্যান্সার কত আসছে 5। আবার যখন আমরা গুণটাকে গুণ করে তারপরে যোগ করে দিলাম তারপরে অ্যান্সার কত আসছে 5। তার মানে অঙ্ক আপনারাই বলেন এই অঙ্ক যদি পরীক্ষা আসে এইভাবে করবেন নাকি এইভাবে করবেন? নিশ্চয়ই এইভাবেই করবেন। কিন্তু এই গুণ থাকলে যে যোগ আকারে লেখা যায় সেই জিনিসটা বোঝা গেছে কিনা সেটা এইটার সাথে এটা কিন্তু খাতায় অবশ্যই লিখে রাখবেন।
শুধু একদম টানা মুখস্থ না করে জিনিসগুলো আছে এটা যে লেখা যায় এটা যে হয় সেইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে বিভিন্নভাবে করার চেষ্টা করবেন। ওকে, তাহলে 6 7 ভাগ তো একই একই রকম। এবার 8 নম্বর সূত্রটা আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, 8 নম্বরটা আমরা এবার বোঝার চেষ্টা করব। দেখেন তো ভাই 8 নম্বর সূত্র কি বলছে, যদি এরকম হয় লগ পি কে সমান যদি এস হয় তাহলে এখানে কি কে থাকবে, এখানে পি যাবে আর এস পাওয়ার হয়ে যাবে। তেমনি এখানে কি এইখানে এন থেকে গেছে এইদিকে গেছে জেড পাওয়ার হয়ে গেছে। এরকম কেন হয়? এরকম আসলে কেন হচ্ছে? আচ্ছা, এটা না হয় এইভাবে যদি আমরা নাও বুঝি, দেখেন তো এটা বুঝেন কিনা। আচ্ছা, 2 এর পাওয়ার কত হলে 8 হয়? এটা সমান 3 না? 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? আর সমান মানে কি এইদিকেও যা ওইদিকেও তা। আচ্ছা, 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? আরেকবার বলি, 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3। তাহলে 8 হইতে গেলে 2 এর পাওয়ার কি হতে হয়? 3 হতে হবে কিনা? তাহলে 8 হইতে চাইলে 2 এর পাওয়ার কি হতে হয়? 2 এর পাওয়ার, তাহলে 2 এদিকে যাবে পাওয়ার 3 হয়ে যাবে। দেখেন ইকুয়াল মিলে গেছে, এই পাশে 8 ওই পাশে 8 কিন্তু আসছে, সমীকরণ মিলে গেছে। 8 সমান কি হয়েছে? তার মানে এটাকে বলা হচ্ছে পি এর পাওয়ার কত হলে কি হয়? পি এর পাওয়ার কত হলে কি হয়? এস। যেমন পি এর পাওয়ার কত হলে 8 হয়? 3। তেমনি পি এর পাওয়ার কত হলে কি হয়? এস। তাহলে কে হইতে গেলে পি এর পাওয়ার কি হইতে হবে? এস হইতে হবে কিনা? বোঝা গেছে বিষয়টা? আশা করছি বুঝতে পেরেছি। এবার দেখেন তো, যদি আমরা এইভাবে লিখি, হয়তো অজানা সংখ্যা দিয়ে ভালো বোঝা যায় না, কিন্তু জানার সংখ্যা দিয়ে ক্লিয়ার বোঝা যায়। 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4 না? 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4। তাহলে 16 হতে গেলে 2 এর পাওয়ার কি হতে হয়? 2 এর পাওয়ার 4 হতে হয়। জিনিসটা মনে হয় বোঝা গেছে। এই জন্য এটা পারলে এর সাইডে এটা লিখে রাখতে পারেন। লগ পি, 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3 না? 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 3। তাহলে 8 হইতে গেলে 2 এর পাওয়ার কি হতে হয়? এই দুটো এইদিকে যাবে, এটা হচ্ছে 3 হয়ে যাবে। তাহলে এটার সাথে পারলে এটা লিখে। তেমনি এর পাওয়ার কত হলে n হয়? জেড। তাহলে এর পাওয়ার কত হলে n হয়? জেড। তাহলে n হইতে গেলে এর পাওয়ার কি হইতে হবে? জেড হতে হবে। বোঝা গেছে? আমাদের বেসিক আলোচনা শেষ, এখন আমরা কয়েকটা অঙ্ক করব। আজকে কিন্তু ডিটেলস অঙ্ক করবো না, জাস্ট আমরা কয়েকটা অঙ্ক করে এই আলোচনাটা শেষ করে দেবো। ওকে, তাহলে দেখি আমরা একটা অঙ্ক করি। অঙ্ক এরকম আসছে, লগ 2 16 সমান x হলে বলছি x এর মান কত? লগ 2 16 সমান x হলে x এর মান কত? তাহলে কি হচ্ছে, আমরা ওই সূত্র অনুযায়ী কি করতে পারি? এটা কত হয়? 2 এর পর কত হলে 16 হয়? 4 না? এই অঙ্কের অ্যান্সারটা হবে 4। দেখার সাথে অ্যান্সার করে দিতে পারবেন। তাহলে 16 এখানে থাকলো, 2 এদিকে গেল, x হচ্ছে পাওয়ার হয়ে গেল। এই যে সূত্র অনুযায়ী 8 নম্বর সূত্র। এবার দেখেন তো এখানে 2, তাহলে এটা 2 বানাইতে হবে। 16 মানে কি 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার x, এই 2 ফিনিশ, তাহলে 4 সমান কত? x। তাহলে অতএব x এর মান কত হইল? 4। এটাই হচ্ছে অ্যান্সার। আবার কেউ চাইলে এইভাবে করতে পারবেন, লগ 2 16 সমান কি x না? তাহলে বেজার মান আমরা একই করি না? তাহলে এখানে কি আছে? 2, তাহলে এরকম 2 বানাইতে হবে। বাচ্চাগুলো দিয়ে নিন। তাহলে 2 16 মানে কি 2 এর পাওয়ার 4 সমান x, তাহলে এই 4 সামনে চলে আসলো, আর বেজার মানে হলো 2 সমান x। তাহলে অতএব x সমান কি হচ্ছে? x সমান হচ্ছে 4। বোঝা গেছে? ওকে, এবার আরেকটা অঙ্ক করি। অঙ্ক হচ্ছে এরকম, লগ রুট 2 16 সমান x হলে বলছি x দিয়ে মান কত? লগ রুট 2 16 সমান x হলে x এর মান কত? দেখেন এই একটা 2 মানে কি? একটা 2 মানে কি? দুইটা রুট 2 না? x গুণ করলে যদি x স্কয়ার হয়, তাহলে রুট 2 আর রুট 2 গুণ করলে কত হয়? এই রুট 2 স্কয়ার না? তাহলে রুট 2 স্কয়ারের কাটা 2 হয় কিনা? তাহলে এই 2 সমান এটা লেখা যায়, এই 2 সমান এটা লেখা যায়, এই 2 সমান এটা লেখা যায়। তাহলে একটা 2 মানে দুইটা রুট 2 না? তাহলে 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4। তাহলে রুট 2 এর পাওয়ার কত হলে 16 হবে? ডাবল না? একটা 2 মানে তো দুইটা রুট 2, তার মানে এটা হবে কি 4 2 8। এই অঙ্কের অ্যান্সার কিন্তু হবে 8। আপনি এই অঙ্ক যদি বোঝেন, এটা দেখার সাথে অ্যান্সার করতে পারবেন। 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4 না? তেমনি রুট 2 এর পাওয়ার কত হলে 16 হবে? একটা 2 মানে দুইটা রুট 2, তার মানে 4 2 8 হবে অ্যান্সার। আবার আমরা করে দেখাচ্ছি। দেখেন আমরা যদি অঙ্ক করে দেখাই, তাহলে কি হচ্ছে? বেশ কি আছে? রুট 2 তাহলে মানটা রুট 2 মানে 16 মানে কি 2 এর উপরে 4 সমান কি x।
এবার দেখেন তো বেস কেসে রুট টু, তাহলে এটা রুট টু বানাইতে হবে। আচ্ছা একটা টু সমান আমরা কি এই রুট স্কয়ার লিখতে পারি? রুট স্কয়ার একটা টু হয় না? তাহলে এই টু সমান কি রুট টু স্কয়ার লেখা যায়? বেস যেহেতু আছে রুট টু, তাহলে এটাকে রুট টু বানাইতে হবে। তাহলে একটা টু মানে কি এই রুট টু স্কয়ার দিতে পারি, এই যে এখানে দেখিয়ে দিয়েছি রুট স্কয়ার একটা টু হয় না? তাহলে টু মানে কি এটা লেখা যায় রুট টু স্কয়ার, এটা মানে তো টু, তাহলে টু এর উপরে কি আছে ফোর না, এই ফোর দিলাম সমান হচ্ছে এক্স। তাহলে এখানে কি হচ্ছে লগ রুট টু, আচ্ছা রুট টু 4 দুগুণা কত হয় 8 না, সমান হচ্ছে এটা এক্স। এই যে 4 পাওয়ার উপর পাওয়ার থেকে নরমাল গুণ 4 দুগুণা 8, তাহলে এই যে বেজ আর মানে কি হয়ে গেছে, তো এটা পুরোটা সমান 1 হবে, তাহলে 8 সামনে চলে আসছে 8 ইনটু এটা, তার মানে কি 8 সমান হচ্ছে এক্স। তাহলে অতএব এক্স এর মান কত হচ্ছে 8। তাই এর আগের অঙ্ক কি 2 এর পাওয়ার কত হলে 16 হয় 4, তাহলে রুট 2 এর পাওয়ার কত হলে 16 হবে, অ্যানসার হচ্ছে 8। এই টাইপের আমরা আরো অঙ্ক করব, তার আগে দেখি আরেকটা অঙ্ক করি। অঙ্ক আসছে এরকম, এবার অঙ্ক দিচ্ছে এরকম লগ 6 রুট 6 বলছি এর মান কত, এর মান কত। হ্যাঁ তাহলে বেস কি আছে 6 না, তাহলে মানটা 6 বানাইতে হবে। এটা কিভাবে লেখা যায় 6, আচ্ছা 6 ইনটু এই রুট মানে কি পাওয়ার হাফ না, দেখেন এই 6 ইনটু রুট মানে কি পাওয়ার হাফ, আমি কি করছি 6 বেস বেস একই হলে একটা বেস নিয়ে পাওয়ার কি যোগ হয় না, এটাও 6 এটাও 6 গুণ অবস্থায় আছে না, তাহলে এখানে কিছু নেই মানে 1 আসছে, তাহলে 1 প্লাস 1/2, তাহলে এটা কি হচ্ছে 6 11 হাফ যোগ করলে কত হয় 3/2, তাহলে বেস বেস একই না, তাহলে 3/2 সামনে চলে আসবে আর এটা 1 হবে, তাহলে এই অঙ্কের অ্যান্সার কি হবে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 3/2। এই যে এবার দাঁড়ান এখানে একটা কথা বলে রাখছি, অনেকেই তো বলতে পারেন যেটা গুণ আছে না, গুণ থাকলে তো যোগ হয়, তাহলে যোগ করে দিই যদি, হ্যাঁ নো প্রবলেম অঙ্ক করেন। কি আছে 6 রুট 6 না, তাহলে দেখি লগ 6, তাহলে গুণ আছে না, এই যে 6 ইন্টু 6 না, তাহলে 6 যোগ সূত্র যে গুণ থাকলে যোগ হয়, তাহলে 6 এই যে রুট 6 5 নম্বর সূত্রে ছিল এটা, 5 না 6 না, হ্যাঁ 6 নম্বর সূত্রে যোগ থাকলে গুণ করে, মানে গুণ থাকলে আমরা যোগ করে দিই, তাহলে বেজার মানে কিন্তু 1 আর এটা কত আসছে 6 না, তাহলে এটা কিন্তু 6 বানাবো, তাহলে 6 মানে কি পাওয়ার, রুট মানে কি পাওয়ার হাফ, তাহলে এটা কি হচ্ছে 1 আর এই হাফ সামনে চলে আসবে আর এটা তো 1 হয়ে যাবে, তাহলে 11 হাফ যোগ করলে কত হয় 3/2। দেখেন এইভাবে করে কত আসছিল 3/2 না, আবার এই গুণ গুণ আছে যোগ করে দিও কত আসছে 3/2 না, দেখেন তো। তার মানে কি একটা অঙ্ক আপনি বিভিন্ন ভাবে করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করে কোনো সমস্যা নেই। এবার আমরা একটা অঙ্ক করি, এটাই লাস্ট অঙ্ক। দেখেন আমরা যদি এরকম করি, একটা অঙ্ক এরকম আছে লগ 2 রুট 5 400 সমান এক্স হলে বলছে এক্স এর মান কত, এক্স এর মান কত। দেখেন যখন অঙ্ক এরকম ছিল লগ 2 ষোলো সমান এক্স হলে এক্স এর মান কত, তাহলে কি আমরা কি করতাম, এটা কি বেস 2 না, তাহলে এরকম 2 বানাবো না, তাহলে কিন্তু এর উপর 4 দিচ্ছে, আমরা মুখে মুখে জানি। যদি না জানতাম তখন আমরা কি করতাম, ষোলোকে কিভাবে ভাঙাতাম, এইভাবে না 2 8 দুগুণ 16, আবার 2 4 দুগুণ 8, আবার 2 2 দুগুণ 4, তাহলে 16 মানে কি, তাহলে 16 সমান কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4, যেটা আমরা জানি বলে একবারে কিন্তু এটা করতাম। হ্যাঁ এটা একবারে আমরা করতাম, কিন্তু এটা কি আমরা জানি বেস তো 2 রুট 5, এটা কি 400 কে 2 রুট 5 কেমনে বানাবো, আমরা কি একবারে বলতে পারবো, যেমন 16 মানে কি 2 এর উপর 4, তেমনি এটা কি আমরা বলতে পারবো একবারে, তখন আমরা কি করবো আসলে এই 400 কে ভাঙাই নিব, তাহলে কত হয় 2 200, আবার 2 100, আবার 2 50, আবার 2 25, আবার 5 5 5 25, তাহলে 400 সমান কি লেখা যায় 1 2 3 4 2 এর উপরে 4 ইন্টু 5 স্কয়ার, তাহলে 16 25 700। তাহলে এবার অঙ্ক করি, তাহলে 2 রুট 5, তাহলে 400 সমান কি 2 টু দি পাওয়ার 4 আর কি 5 স্কয়ার সমান এক্স। এবার দেখি আমরা এটা কি হয় 2 রুট 5, আচ্ছা এখানে আছে 2 রুট 5, এখানে পাইছি 2 আর এখানে তো পেয়েছি 5, তাহলে 5 কে রুট 5 বানাতে হবে না, তাহলে দেখেন তো এই আচ্ছা এই একটা 5 মানে আমরা কি
√5 স্কোয়ার লিখতে পারি, রুট স্কোয়ার একটা 5 হয় কিনা, তাহলে একটা 5 মানে কি √5 স্কোয়ার দিতে পারি না, তাহলে 2√5, এখানে 2 তো আসতেই, 2 নিয়ে কোনো ঝামেলা নাই, আর 5 কে √5 বানাতে হবে, তাহলে 5 মানে কি √5 স্কোয়ার লেখা যায়, এই 5 মানে তো √5 স্কোয়ার, এটা মানে তো 5, এই জিনিসটা মানে তো 5, তাহলে 5 এর উপরে কি আছে স্কোয়ার না, তাহলে এই জিনিসটা মানে তো 5, এই যেখানে করে দিস স্কোয়ার সমান হচ্ছে x, তাহলে কি হচ্ছে log 2√5, আর এখানে কি 2 এর উপরে 4 ইন্টু √5 2 দুগুণ কত হয়, পাওয়ারের পাওয়ার 3 নরমাল 4 না, সমান হচ্ছে x। ওকে, এবার দেখেন তো ভাই, দেখেন আমরা তো এরকম জানি a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, একেবারে ab হোল স্কয়ার লিখতে পারি না, একটু আগে আমরা সূত্রকে দেখে আসছি, তেমনি 2 এর উপরে 4 √5 এর উপরে 4, তাহলে এটাকে আমরা একেবারে লিখতে পারি log 2√5, এই 2 এর উপরে 4 √5 এর উপরে 4, তাহলে 2√5 একেবারে আমরা 4 দিতে পারি সমান x, এই যে 2 এর উপরে 4 √5 এর উপরে 4, তাহলে 2√5 একেবারে 4 দিয়ে দিলাম। এখন দেখেন তো এটাও 2√5, এটাও 2√5 আসছে, বেজার মানে কি হয়ে গেছে, তাহলে 4 সামনে চলে আসবে, আর বেজার মানে কি লিখতে হবে 1, তাহলে 4, অতএব x সমান কত হচ্ছে 4, এটাই হবে অ্যান্সার। তাহলে 2√5 এর পাওয়ার কত হলে 400 হয়, যেমন এখানে কি এই যে এই অঙ্ক লিখছিলাম 2 এর পাওয়ার কত হলে 16 হয় 4, তাহলে 2√5 এর পাওয়ার কত হলে 400 হবে, এটা হচ্ছে 4, যদি বিশ্বাস না হয় এই যে 2√5 এর পাওয়ার 4 দেন ক্যালকুলেশন করেন, অবশ্যই 400 হবে, এই যে এটা হবে 16, আর কত হবে 25, 16 25 400, যদি বিশ্বাস না এটা করে দেখেন, আমার মনে হয় বোঝা গেছে। ওকে।